ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। প্রত্যেককে ভিএসসি একাডেমিতে স্বাগত। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে জিওগ্রাফির ক্লাইমেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জলবায়ু সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো ভারতের জলবায়ু নিয়ে যে আমরা আলোচনা করব, দ্যাট ইজ ক্লাইমেট অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বেসিক কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন ধরো ওয়েদার ক্লাইমেট বলতে কি বোঝায়, কারণ আমরা ইন্ডিয়ার জলবায়ু রেসপেক্টে যখন আলোচনা করব, এই পুরো ক্লাসের ব্যাপারটাকে, যে ক্লাইমেটের ব্যাপারটাকে আমরা দুটো তিনটে পার্টে ডিভাইড করে নেব। তো দুটো তিনটে পার্টে কী হবে, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে বুঝতে পারবো। তো আজকে তার পার্ট ওয়ানের ক্লাস। ওকে, তাহলে আজকে আমাদের সেইটার পার্ট ওয়ান। ওকে, তাহলে এখানে আমরা যদি ক্লাইমেট সম্পর্কে বলি, ফার্স্টে বেসিক দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা দুটো কথা প্রায় শুনে থাকি, একটা হচ্ছে ওয়েদার, আর একটা যেটা আমাদের টপিক, দ্যাট ইজ ক্লাইমেট। তাহলে ওয়েদার আর ক্লাইমেট এই দুটো ওয়ার্ড কিন্তু আমরা প্রায় শুনে থাকি। ওয়েদার বলতে কি বোঝায়? দেখো, ওয়েদার বলতে আমাদের বায়ুমণ্ডলের বা অ্যাটমসফিয়ারের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, কম্পোনেন্টস বলতে উপাদান কোন কোনগুলো? ধরো টেম্পারেচার, রেনফল, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে টেম্পারেচার, রেনফল, হিউমিডিটি, অ্যাটমসফেরিক প্রেশার, এই যে জিনিসগুলো দেখছি, এগুলো যখন ডেইলি বেসিসে মেজারমেন্ট করা হবে, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিনের মতো, যে আমাদের ডেইলি আমরা নিউজ চ্যানেলে দেখি ওয়েদার আপডেট, ক্লাইমেট আপডেট নয়, ওয়েদার আপডেট। তো ডেইলি বেসিসে যেটাকে দেখবো সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি ওয়েদার। তাহলে ওয়েদারটা কোন সেন্সে আলোচনা করব আমরা? ডেইলি বেসিস, দ্যাট ইজ প্রতিদিনের ক্ষেত্রে। ওকে, ভারতের রেসপেক্টে যদি বলি, মৌসুম ভবন এটাকে ফোরকাস্ট করে থাকে, আর আমাদের পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর রয়েছে, যে ডেইলি বেসিসে আবহাওয়ার রিপোর্ট আমাদেরকে ফোরকাস্ট করে থাকে। ওকে, তাহলে আমরা এটা বেসিসে বুঝলাম। ডেইলি বেসিস মানে ফর আ সিঙ্গেল ডে, একদিনের রেসপেক্টে। আর এদিকে যদি আমরা বলি ক্লাইমেট, ক্লাইমেট বলতে কি? এই যে কম্পোনেন্টগুলো দেখছি, টেম্পারেচার, রেনফল, হিউমিডিটি, অ্যাটমসফেরিক প্রেশার, এই জিনিসগুলোরই যখন লং টার্মে চিন্তা ভাবনা করবো। লং টার্ম বলতে ধর এই যে এগুলোকে আমরা বলছি, এটা কিন্তু শর্ট টার্ম, স্বল্পমেয়াদী সময়, শর্ট টার্মের জন্য স্বল্পমেয়াদী সময়। স্বল্পমেয়াদী সময় বলতে অলরেডি আমরা ডিসকাস করেছি, দ্যাট ইজ ওয়ান ডে বা সিঙ্গেল ডের জন্য। ক্লাইমেটের ক্ষেত্রে কি বলছি? এই কম্পোনেন্টসগুলোই, দ্যাট ইজ ওয়েদার রিলেটেড কম্পোনেন্টসগুলো, দ্যাট ইজ ওয়েদার রিলেটেড কম্পোনেন্টস। ওয়েদার রিলেটেড কম্পোনেন্টস কোনগুলো? যেগুলো এখানে লেখা আছে। এই ওয়েদার রিলেটেড কম্পোনেন্টসগুলোই যখন আমরা কিসের বেসিসে আলোচনা করব? যে অলমোস্ট 25 থেকে 30 ইয়ার্সের বেসিসে আলোচনা করব। কোথাও কোথাও এটা আমরা 30-35 বছরও দেখে থাকি, ওটা বড় ম্যাটার নয়, ঠিক আছে? তো 25 থেকে 30 বছরের বেসিসে যখন আমি এই কম্পোনেন্টগুলো আলোচনা করব, তখন আমি সেটাকে ক্লাইমেট বলবো। মানে এটা লং টার্মে, এটা হচ্ছে লং টার্ম, মানে হুটহাট দিন রাত চেঞ্জ হয়ে যাবে না। মানে এই সকালবেলা দেখলাম বৃষ্টি হচ্ছে, তারপর হচ্ছে বেলায় রোদ উঠে গেল, আবার বিকেলবেলা বৃষ্টি নেমে গেল, ঝড় হাওয়া দিচ্ছে, তাহলে এটা ওয়েদারের বেসিসে। ক্লাইমেট এরকম ডেলি বেসিস চেঞ্জ হয় না, ক্লাইমেট লং টার্মের বেসিসে। তো জলবায়ু 25 থেকে 30 বছরের একটা অ্যাভারেজ ধরা হয় কি এই কম্পোনেন্টগুলোর ক্ষেত্রে। এবার যে কোনো দেশের ন্যাচারাল ভেজিটেশন অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ বা মৃত্তিকা, দ্যাট ইজ সয়েল কীরকম হবে, বা সেই দেশে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কীভাবে হবে, মানুষের জীবনযাপন, দ্যাট ইজ সেটেলমেন্ট, বসতি কীভাবে তৈরি হবে, সেটা কিন্তু টোটালটাই ডিপেন্ড করে কিছু ক্ষেত্রে ডিরেক্টলি, কিছু ক্ষেত্রে ইনডিরেক্টলি, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিপেন্ড করে কার ওপর? ক্লাইমেটের ওপর বা জলবায়ুর ওপর। তাহলে ক্লাইমেটের বেসিক পার্ট আমরা বুঝলাম। যে কোনো দেশের ওভারঅল ফেনোমেনার ক্ষেত্রে ক্লাইমেট হ্যাজ প্লেড আ ভাইটাল রোল। ওকে, তাহলে বেসিক দুটো জিনিস আমরা বুঝলাম। এইবার ভারতের জলবায়ুর যদি আমরা কথা বলি, তার বেসিক কয়েকটা জিনিস আমরা আগে দেখব। সেগুলো কি? ধরো আমরা বলছি, ধরো একটা জিনিস আমরা দেখে থাকি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত। ধরো এই একটা সার্কেল দেখলাম, এই সার্কেলে ধরো এইটা সেন্টার পয়েন্ট। তাহলে এটাকে আমরা বলি কি? 0 ডিগ্রি ল্যাটিটিউড। 0 ডিগ্রি ল্যাটিটিউডকে আমরা কি বলে থাকি? ইকুয়েটার। তাহলে 0 ডিগ্রি ল্যাটিটিউড আমরা বলে থাকি, 0 ডিগ্রি ল্যাটিটিউডকে আমরা কি বলি? ইকুয়েটার বা নিরক্ষরেখা।
আর এই যে উল্লম্বভাবে দাগটা মাঝ বরাবর, এটাকে বলি আমরা 0° প্রাইম মেরিডিয়ান, পিএম লিখলাম, দ্যাট ইজ মূল মধ্যরেখা। তাহলে এই 0° ল্যাটিটিউড আর 0° প্রাইম মেরিডিয়ানের মাঝখানে এই অঞ্চলটায় ভারতের অবস্থান। তাহলে ভারত কোন গোলার্ধে অবস্থিত? এটা ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। তাহলে ভারত কোন কোয়াড্র্যান্টে লোকেটেড? ভারত নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে লোকেটেড। তাহলে ভারত কোন গোলার্ধে অবস্থান করছে? আমরা দেখতে পাচ্ছি ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। তাহলে ভারতের অবস্থান আমরা বুঝলাম। এবার ভারতের মাঝখান দিয়ে একটা রেখা গেছে, এই রেখাটার ভ্যালু কত? 23.5 নর্থ, যেটাকে আমরা কি বলে থাকি? TOCN। TOC ব্র্যাকেটে এন বলতে কি বোঝাচ্ছে? ট্রপিক অফ ক্যান্সার, দ্যাট ইজ কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে ভারতের মাঝ বরাবর 23.5 উত্তর অক্ষরেখা গেছে। তাহলে এটা একটা আমাদের আইডিয়া হলো। ওকে, তাহলে আমরা নিরক্ষরেখার সাপেক্ষে, দ্যাট ইজ এই যে হরাইজেন্টাল লাইনটা, এটা নিরক্ষরেখা, নিরক্ষরেখার সাপেক্ষে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ওপরের দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। মূল মধ্যরেখার সাপেক্ষে পূর্ব দিকে, অর্থাৎ ইস্টার্ন হেমিস্ফিয়ারে লোকেটেড। তো নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর গোলার্ধে অবস্থান করছে। তাহলে আমরা যদি অবস্থান দেখি যে এইটা একটা আমাদের হচ্ছে ধরো নিরক্ষরেখা, যেটাকে আমি 0° বা ইকুয়েটর বললাম। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পারি? যে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে, উত্তর গোলার্ধে মানে এইটা হচ্ছে উত্তর গোলার্ধ, দ্যাট ইজ NH মানে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ SH মানে সাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকছে? ডান দিকে বাঁকছে। আর দক্ষিণ গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকছে? বাম দিকে বাঁকছে। তাহলে আমরা দেখছি কি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যাচ্ছে। এবার ভারত তো নিরক্ষরেখার সাপেক্ষে এইখানটায় পজিশন, যেটা আমরা এখানে দেখেছি। তাহলে ভারতের ক্ষেত্রে যত সমস্ত বায়ু প্রবাহিত হবে তার বেশিরভাগটা কোন দিকে বেঁকে যাবে? দ্যাট ইজ ডান দিকে বেঁকে যাবে। তাহলে ভারতের ক্ষেত্রে কোনো বায়ু সোজা হয়ে বা অন্য কোনো ডাইরেকশানে ফ্লো করবে না, সবসময় একটু রাইট অ্যাঙ্গেলে হেলে থাকবে, ঠিক আছে, সবসময় ডান দিকে হেলে থাকবে। তাহলে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে থাকছে, এটা আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হলো। এই যে সূত্রটা আমরা বলি, এই সূত্রটার কে আমরা বলে থাকি ফেরেলস ল। ফেরেলস ল, FERRELS, ফেরেলস ল, ফেরেলের সূত্র আমরা বলে থাকি, ঠিক আছে। এই যে ফেরেলস ল আমরা বলছি, এটা মাথায় রাখে, এটা কিন্তু দ্যাট ইজ আমাদের ফেরেলস ল, ফেরেলস ল, ঠিক আছে। এবার এই ফেরেলস ল এর পিছনে এইটা যে আমরা দেখলাম, এর পিছনে একটা ফোর্স কাজ করে, যেটা কি ফোর্স? কোরিওলিস ফোর্স। যেটা কি ফোর্স কাজ করছে? কোরিওলিস ফোর্স কাজ করছে। কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স কি? এটা আমাদের আলাদা চ্যাপ্টারে আসবে, তখন আমরা ডিটেলসে ডিসকাস করবো এটা, যে কোরিওলিস ফোর্স কাজ করে। তাহলে আমরা যদি এখানে কখনো কোয়েশ্চেন হয় যে ভারতে সমস্ত বায়ু নর্থওয়ার্ডে শিফট করে কেন, দ্যাট ইজ নর্থ ইস্টের দিকে শিফট করছে কেন, ডান দিকে বেঁকে যাচ্ছে কেন? ডান দিকে বাঁকা মানে নর্থ ইস্টের দিকে শিফট করছে। তার মানে কি ভারতের নর্থ ইস্টে নয়, বায়ুটার ডান দিকে বেঁকে আসছে, মানে নর্থ ইস্টার্ন দিকে বেঁকে আসছে, নর্থ ইস্ট দিকে যাচ্ছে না। ওকে, তার মানে ফেরেলস ল এবং কোন ফোর্স কাজ করছে যদি বলে, দ্যাট ইজ আমাদের কোরিওলিস ফোর্স কাজ করছে। এটা হচ্ছে ক্লাইমেটে ঢোকার আগে একটা বেসিক পার্ট। ওকে, একটু আগে কি বললাম যে ভারতের মাঝ বরাবর কোন রেখা গেছে? ভারতের মাঝ বরাবর গেছে ট্রপিক অফ ক্যান্সার। তো আমরা ছবিতে কি দেখলাম? ধরো এইটা হচ্ছে ভারতের লোয়ার পয়েন্ট, তো ভারতের মাঝ বরাবর দেখা গেছে ধরো ট্রপিক অফ ক্যান্সার, এইখান দিয়ে চলে গেছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই যে ভারতের মাঝ বরাবর ট্রপিক অফ ক্যান্সার গেছে, যার মান হচ্ছে 23.5 উত্তর। তা ট্রপিক অফ ক্যান্সার আমরা জানি কি 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, দ্যাট ইজ গুজরাট, রাজস্থান, MP, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তাহলে ভারতের ক্লাইমেটটা কীরকম নেচারের? ট্রপিক্যাল। ফার্স্ট আমরা পেয়ে গেলাম ভারতের ক্লাইমেটের নেচার কি, ট্রপিক্যাল ক্লাইমেট। ওকে, এবার ভারতের ক্লাইমেটটা কার ওপর ডিপেন্ডেন্ট? মৌসুমি বায়ুর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে ভারতের জলবায়ু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ভারতের জলবায়ু মৌসুমি বায়ুর ওপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট। তাহলে ভারতের জলবায়ু কি? ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। ভারতের জলবায়ু কি? ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট বা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা যাই। দেখো নেক্সট ক্ষেত্রে যদি আমরা বলি, ধরো এটা একটা মাউন্টেন রিজিয়ন, মানে একটা মাউন্টেন রিজিয়ন, ধরে নাও এখানে কোনো ওয়াটার বডি রয়েছে, কোনো জলভাগ রয়েছে,
কোনো নদী, জলাশয় বা সাগর সমুদ্র এই অঞ্চলটা রয়েছে। ওকে, তাহলে এই অঞ্চলে যখন সূর্যের আলো পড়ছে তখন কি হচ্ছে, এই অঞ্চলে সূর্যের আলো পড়লে এইখান থেকে আস্তে আস্তে জল উত্তপ্ত হচ্ছে। উষ্ণ জল যখন কোনো জায়গায় যখন উত্তপ্ত হয় তাহলে সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে, হিট পড়ার ফলে উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হলে হালকা হয়ে যাচ্ছে, আর হালকা বায়ু কোথায় ওঠে, উপরের দিকে উঠে যায়। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ম লাইট এয়ার রাইজিং আপসাইড, দ্যাট ইজ উষ্ণ বায়ু, বা আমরা যদি বলি উষ্ণ বায়ু মানে হালকা বায়ু, তাহলে সেটা হালকা হয়ে কোথায় চলে যাচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই বায়ুটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। কিসের মাধ্যমে উঠছে, ওয়াটার ভেপার, যেটাকে আমরা জলীয় বাষ্প বলে থাকি। ওপরে উঠে কি তৈরি করছে, এটা ক্লাউড ফর্ম করছে। ওপরে উঠে কি হচ্ছে, ক্লাউড ফর্ম করছে। তাহলে এই যে ওপরে উঠে যে ক্লাউড ফর্মেশন হচ্ছে, দ্যাট ইজ মেঘ সৃষ্টি হচ্ছে। যত ওপরের দিকে উঠছে বায়ুটা তো ঠান্ডা, বায়ু যত ঠান্ডা তাহলে সেখানে কি দেখা যাচ্ছে, আমাদের বায়ুটা কনডেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘনীভূত হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা বায়ুটা কনডেন্স হওয়ার ফলে তাহলে এখানে কি প্রতিনিধিত বায়ুটা মেঘ ফর্মেশন হচ্ছে, দ্যাট ইজ আমরা বলতে পারি কনডেনসেশন। কনডেনসেশন, কনডেনসেশন, হ্যাঁ, এর মানে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন, এটা কনডেনসেশন পদ্ধতিতে ওপরে উঠছে। তাহলে এখানে এছাড়াও এই বরাবরও কিন্তু বায়ু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, এই বরাবরও বায়ু ওপরের দিকে উঠছে, ঠিক আছে। আর আমরা অলরেডি দেখেছি এখানে কি ফর্ম করছে, ক্লাউড ফর্ম করছে। ক্লাউডের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা H2O রয়েছে। ওকে, এবার এই যে ক্লাউড ফর্ম করছে এটা আমরা দেখছি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এইখান থেকে বায়ুটা ওপরের দিকে উঠছে। তাহলে এই যে বায়ুটা ওপরের দিকে উঠছে এটা কি বায়ু, এটা হচ্ছে ময়েস্ট এয়ার। এখানে প্রচুর পরিমাণে জল আছে, ময়েস্ট কি এয়ার, আপরাইজিং। আপরাইজিং মানে ওপরে উঠছে, দ্যাট ইজ ময়েস্ট আপরাইজিং এয়ার। তাহলে যেই অঞ্চল দিয়ে উঠছে এই অঞ্চলে কি হবে, এই অঞ্চলে বৃষ্টিপাত প্রচুর হবে। এই দিকটায়, এই দিকটায় রেনফল প্রচুর পরিমাণে হবে, এই দিকটায় বৃষ্টিপাত প্রচুর হবে। তো এই দিকটায় যখন বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছে তাহলে আমি ধরে নিতে পারি দ্যাট ইজ 3/4, অলমোস্ট 75 থেকে 80% রেনফল এইখানেই দেখা যাবে। তাহলে আমরা বলতে পারি কি, এই অঞ্চলে 75 থেকে 80% রেনফল এই অঞ্চলেই হচ্ছে, ঠিক আছে। এই যে সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডটাকে বা এই স্লোপটাকে আমরা কি বলছি, এই স্লোপটাকে মানে এই দিকের পুরো ঢালটাকে আমরা কি বলছি, বলছি আমরা উইন্ড ওয়ার্ড সাইড। উইন্ড ওয়ার্ড সাইড কোনটা দিকটা, এই পাহাড়ের এই দিকের ঢাল, অর্থাৎ মেঘটা যেদিকে এসে ধাক্কা খাচ্ছে, যেখান থেকে যেই ঢাল বরাবর ময়েস্ট এয়ারটা উপরের দিকে উঠছে, আর্দ্র বায়ুটা উপরের দিকে হচ্ছে, এই ঢালটাকে আমরা বলছি উইন্ডওয়ার্ড সাইড। উইন্ডওয়ার্ড সাইড মানে হচ্ছে প্রতিবাদ ঢাল। ওকে, নেক্সট, তাহলে এইটা অপোজিট সাইড, এই দিকটা অপোজিট সাইড, এই দিকটাকে আমরা কি বলবো, এই দিকটা হয়ে গেল আমাদের লিওয়ার্ড সাইড। লিওয়ার্ড সাইড মানে হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল আমরা বুঝে গেলাম, হয়ে গেল এই পার্টটা। নেক্সট, নেক্সট যদি আমরা এখানে বলি তাহলে এই অঞ্চলে কি হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে। এই অঞ্চলে, এই অঞ্চলে বৃষ্টিপাত কম হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে। কম বলতে কত, এর তুলনায় কম, কিন্তু অ্যাকচুয়ালি কম নয়। দ্যাট ইজ আমরা বলতে পারি যে 20 থেকে 25% রেনফল হচ্ছে। তাহলে এই অঞ্চলে বৃষ্টিপাত যেহেতু কম হচ্ছে সেই জন্য এই দিকটাকে আমরা কি বলতে পারি, এই দিকটাকে আমরা বলতে পারি রেন শ্যাডো রিজিয়ন। রেন শ্যাডো রিজিয়ন মানে বাংলায় বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এই দিকটাকে আমরা বলতে পারি বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এই ঢাল বরাবর যে বায়ুটা ওপরের দিক থেকে নিচের দিকে আসছে ও তো অলরেডি ময়েস্ট এয়ার হিসেবে উঠেছে, দ্যাট ইজ আর্দ্র বায়ু হিসেবে উঠেছে, ও তো বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে। এরপর বৃষ্টিপাত ঘটানোর পর যেখানে নামছে ও আর ময়েস্ট নেই, কি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তাহলে ড্রাই, তাহলে নিচের দিকে নামছে, এটা আপরাইজিং, এবার নিচের দিকে নামছে ড্রাই ডিসেন্ডিং এয়ার। ড্রাই ডিসেন্ডিং এয়ার, দ্যাট ইজ শুষ্ক বায়ুটা কি হচ্ছে, নিচের দিকে নামছে। তাহলে আমরা এতটা অবধি বুঝলাম। তাহলে এই যে বৃষ্টিপাতটা ঘটছে আমরা দেখছি কি এই ধরনের বৃষ্টিপাত কোথায় হচ্ছে,
এই ধরনের বৃষ্টিপাত পাহাড়ের ঢালে বাধা পেয়ে হচ্ছে। অনুবাদ ঢালে প্রতিবাদ ঢালে বেশি বৃষ্টিপাত হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডে, আর লিওয়ার্ড সাইডে তুলনামূলক কম বৃষ্টিপাত হচ্ছে, পার্সেন্টেজ অলরেডি আমরা দেখেছি। তো এই জাতীয় বৃষ্টিপাতকে কি বলা হয়? এই জাতীয় বৃষ্টিপাতকে বলা হয় ওরোগ্রাফিক রেনফল। যখন কোনো পাহাড়ে ধাক্কা খাবে, ভ্যালি আসবে, উপত্যকা আসবে, তখন এগুলো ভ্যালি। তাহলে ওরোগ্রাফিক রেনফল, ওরোগ্রাফিক রেনফল কথার অর্থ কি? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, পর্বতে বা শৈল মানে পাহাড়, শৈলোৎক্ষেপ মানে উৎক্ষেপ, তার উপর আছড়ে বাধা পেয়ে ধাক্কা খাওয়ার ফলে যে বৃষ্টিপাতটা হচ্ছে দ্যাট ইজ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে এই দুটো পার্ট আমরা বুঝলাম। আই হোপ এটা প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট পরবর্তী স্লাইডে আমরা যাব। এবার দেখো ভারতে বৃষ্টিপাতটা কিভাবে হয়। ভারতের বৃষ্টিপাতের ফরম্যাটটা আমরা বুঝি। ভারতে বৃষ্টিপাতের ফরম্যাট বলতে একটা সিম্পল জিনিস বোঝো, মৌসুমি বায়ু একটা। ঠিক আছে, মৌসুমি তাহলে কি? এটা বায়ু। যেই বায়ুর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, সাগর বা মহাসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসছে, সেই জলীয় বাষ্পটা যদি কোনো পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়, অত বড় কোনো বিল্ডিং নেই যে বিল্ডিংয়ে ধাক্কা খাচ্ছে, পাহাড় বা পর্বতে কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেইখানে ধাক্কা খাওয়ার ফলে বৃষ্টিপাত হবে, যেটা আমরা দেখলাম। তো পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত, ধরো এই একটা পাহাড় এদিক থেকে ধাক্কা খেলো, এইখানটা ধাক্কা খেলো, তাহলে এই দিকটা বেশি বৃষ্টিপাত হলো, তাহলে এর পিছন দিকটা কোনটা? এইটা। এটাকে বলা হচ্ছে রেন শ্যাডো রিজিয়ন। এটা আমরা এতক্ষণে বুঝে গেছি। তাহলে যদি কোনো পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয় তবে বৃষ্টিপাত হবে, যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে বৃষ্টিপাত হবে না। আমরা যদি ভেবে থাকি যে মৌসুমি বায়ু আসছে মানেই বৃষ্টিপাত হবে, তা কিন্তু না। ওকে বাধা পেতে হবে, তবে মেঘ ধাক্কা খাওয়ার ফলে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। ওকে, এটা খেয়াল রাখবে। তাহলে বাধা পেতে গেলে এখানে পাহাড় বা পর্বতের প্রয়োজন। এবার মৌসুমি বায়ু যেই যেই জায়গাতেই যাচ্ছে সেখানে ইম্পর্টেন্ট কী কী মেন মেন পাহাড় রয়েছে সেগুলো পজিশন একটু আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একটা ইন্ডিয়ান ম্যাপে বোঝার চেষ্টা করব। তাহলে একটা ওভারঅল আমাদের একটা আইডিয়া হচ্ছে যে আমরা ভারতের কোন কোন জায়গায় পাহাড় পর্বত বা বৃষ্টিপাতগুলো হবে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো দেখে নিই। এইখানে আমাদের রয়েছে হচ্ছে আরাবল্লী পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, তাহলে কোনটা কি নাম বলছি একটু মাথায় রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। এইখানটায় রয়েছে গুজরাটের গির পর্বত, গুজরাটের গির পর্বত। এইখানটায় রয়েছে বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য মাউন্টেন রেঞ্জ। এইখানটা হয়েছে সাতপুরা পর্বতমালা, সাতপুরা মাউন্টেন রেঞ্জ। এই পার্টটা রয়েছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এই সেকশনটা আমাদের পশ্চিম ঘাট পর্বতমালা। এই দিকে আবার উঠে গেছে আস্তে আস্তে কি পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট আর পূর্বঘাট যেইখানটায় গিয়ে মিলিত হয়েছে সেই অঞ্চলটাকে আমরা কি বলছি? সেই অঞ্চলটাকে বলছি আমরা নীলগিরি। তাহলে পশ্চিম ঘাট আর পূর্বঘাট যেইখানটায় মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে বলছি আমরা নীলগিরি পর্বতমালা। তাহলে আমাদের এতটা ক্লিয়ার। নেক্সট, এইখানে রয়েছে দিল্লির রাইসিনা হিল। যদিও এই রাইসিনা হিল আরাবল্লীরই একটা এক্সটেন্ডেড পার্ট, দিল্লির রাইসিনা হিল রয়েছে। ওকে, খুব ছোট হাইট। এইখানে রয়েছে আমাদের ঝাড়খণ্ডের মুকুট রাজমহল পাহাড়, এই পার্টটায়। এইখানটায় বিহার নেপাল বর্ডারে রয়েছে রামগড় হিল, বিহার নেপাল বর্ডারে রামগড় হিল। এইটা হচ্ছে আমাদের গারো পাহাড়, এইটা হচ্ছে খাসি, এইটা হচ্ছে জয়ন্তী। গারো, খাসি, জয়ন্তী অবস্থান পেয়ে গেলাম আমরা। এখানে হচ্ছে মিকির, আসামে। ঠিক আছে, মিকির হিল। তারপর যদি আমরা বলি অরুণাচলের দিকে যেতে মিশমি হিল। তারপর ডাফলা, বুমলা বিভিন্ন পাহাড় পর্বত রয়েছে এই অঞ্চলে। তারপর মিকির, মিশমি, ডাফলা, বুমলা আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। নেক্সট, এইখানে রয়েছে ভারতের আমাদের শিবালিক পর্বতমালা। এটা হচ্ছে এস মানে শিবালিক। তার উপরের দিকে রয়েছে আমাদের ডি, ডি মানে ধৌলাধর। এইখানটা রয়েছে আমাদের পি, পি মানে পীর পাঞ্জাল। এইখানটা রয়েছে আমাদের জেড, জেড মানে জাস্কার। এই জায়গাটা রয়েছে আমাদের এল, এল মানে লাদাখ। আর এই জায়গাটা রয়েছে হচ্ছে কে, কে মানে কারাকোরাম। তাহলে শিবালিক, ধওলাধর, পীর পাঞ্জাল,
জাস্কার লাদাখ কারাকোরাম। আমরা বুঝতে পারলাম যে পজিশনগুলো কোথায় কোথায় কীরকম কী একটা অবস্থান করছে, আমাদের একটা ওভারঅল আইডিয়া হলো। এখান থেকে আমরা কী বোঝার চেষ্টা করলাম, যে ভারতের কোন কোন জায়গায় কোন কোন পর্বতমালা রয়েছে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। ওকে, এবার দেখো আমরা প্রত্যেকে একটা জিনিস জানি যে আমাদের এই সাইডটা হচ্ছে কি, আমাদের এই দিকের পার্টটা আমরা বলতে পারি, এই দিকের পার্টটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, এই দিকের পার্টটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আর নিচের দিকের পার্টটাকে আমরা ইন্ডিয়ান ওশান বলতে পারি। ওকে, এইবার আমরা জানি কি যে বায়ুটা কোন দিক থেকে আসছে, বায়ুটা এই ডাইরেকশনে আসছে, এই ডাইরেকশনে আসছে। দেখো লক্ষ্য করে একটু হেলে আসছে, একটু বেঁকে আসছে। কেন বেঁকে আসছে? আমরা বলেছিলাম যে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকছে, ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে, কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষে ভারত উত্তর গোলার্ধে, তাহলে ভারত উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যাচ্ছে। এখানে সেম জিনিস হচ্ছে যে বায়ু ডান দিকে বাঁকছে। তাহলে এই যে বায়ু ডান দিকে বাঁকছে আমরা এখান থেকে বুঝতে পারলাম বায়ু প্যারালাল যাচ্ছে, বায়ু ডান দিকে বাঁকছে। তাহলে এইখান থেকে আমাদের একটা ওভারঅল আইডিয়া হলো। ঠিক আরব সাগরের দিকে নয়, এই দিক থেকেও কিন্তু আসছে, এই দিক থেকেও কিন্তু আসছে, এই দিক থেকেও আসছে। এবার দেখো বায়ুটা কোন দিক থেকে আসছে যদি আমরা বলি, দেখো বায়ুটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বায়ুটা এই দিক থেকে আসছে। কোথায় যাচ্ছে ম্যাটার করে না, কোন দিক থেকে আসছে। দেখো এটা কোন দিক, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম কোন শাখা, এটা হচ্ছে আরব সাগরীয় শাখা। সাউথ ওয়েস্ট অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরীয় শাখা। কোন ডাইরেকশন, দক্ষিণ পশ্চিম। কোথায় যাচ্ছে সেই ডাইরেকশন আমরা এখন ধরবো না। দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরীয় শাখা, দুটো শাখা আমরা দেখলাম। ওকে, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা দিয়ে যখন আসছে তাহলে কি দেখলাম, এইখানে আমাদের একটা রাজ্য রয়েছে, আমরা সেটা জানি। এই রাজ্যটা হচ্ছে আমাদের একদম নিচের পাটে কেরালা। একদম নিচের পাটে কোন রাজ্য রয়েছে, নিচের পাটে রাজ্য রয়েছে আমাদের এই অঞ্চলটা কেরালা। তাহলে কেরালায় বৃষ্টিপাত হবে ভারতের মূল ভূখণ্ডে, এটা আমরা কম বেশি জানি। তার আগে একটা জিনিস আমরা দেখে নিই, এইখানে রয়েছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড। এইখানে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, ঠিক আছে। এই আন্দামান নিকোবর আইল্যান্ড থাকার জন্য এই সাইডে আন্দামান নিকোবর আইল্যান্ড থাকার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এই অঞ্চলে আন্দামান নিকোবরে যখন আসছে প্রথম বৃষ্টিপাতটা ওখানেই হচ্ছে। কেন? দেখো আমি যদি বলি ভারতের এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত, এইটা মূল ভূখণ্ডের, এই জায়গাটার ভ্যালু হচ্ছে 8°4' নর্থ ল্যাটিটিউড। আর আন্দামান নিকোবর এখানে রয়েছে, নিকোবরের একদম লাস্ট প্রান্ত যেটাকে আমরা বলি ভারতের দক্ষিণতম অংশ, দ্যাট ইজ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের ওই জায়গাটার ভ্যালু কত, ইন্দিরা পয়েন্টের এই জায়গাটার ভ্যালু হচ্ছে 6°45' নর্থ ল্যাটিটিউড। তাহলে দেখো 0° অর্থাৎ নিরক্ষরেখার দিক থেকে যদি আসে, আগে 6°45কে টাচ করবে, নিকোবরকে টাচ করবে, যেটা আন্দামান নিকোবরের পার্ট, তারপর আমাদের কাকে টাচ করবে, মূল ভূখণ্ড। তাহলে যদি কখনো বলে ভারতের প্রথম বৃষ্টিপাত কোথায় হয়, মেনল্যান্ড বা মূল ভূখণ্ড বলেনি, তাহলে আমরা প্রথম বৃষ্টিপাত হয় কোথায় বলবো, আমরা প্রথম বৃষ্টিপাত হয় আমরা বলতে পারি যে আন্দামান নিকোবর। অ্যাকচুয়াল কোন জায়গা, নিকোবর। নিকোবরের অ্যাকচুয়াল কোন জায়গা, গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের কোন জায়গা, পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। তার মান কত, 6°45' নর্থ ল্যাটিটিউড। ওখানে প্রথম বৃষ্টিপাত হবে। কবে, ডেটটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি বলি কবে বৃষ্টিপাত হবে, আমরা বলে দেবো 25 মে। তাহলে ভারতের প্রথম বৃষ্টিপাত নিকোবরে 25 মে। কোন শাখা, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরীয় শাখা। হয়ে গেল এই সাইডটা আমাদের। এই সাইডটা ভারতের মূল ভূখণ্ডে, এটা কোন রাজ্য, কেরালা। দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা, সাউথ ওয়েস্ট অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ। মূল ভূখণ্ডে প্রথম বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি ডেটটাকে মনে রাখার চেষ্টা করি, আমরা কি বলবো, 1 জুন। তাহলে 1 জুন, তাহলে কেরালায় প্রথম বৃষ্টিপাত কবে হচ্ছে, 1 জুন প্রথম বৃষ্টিপাত হচ্ছে। দেখো এই ডেটগুলো টেন্টেটিভ ডেট, এটাই মোটামুটি ডেট। এর খুব যদি আগে চলে আসে, 10-15 দিন আগে চলে আসে, সেই বছর বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একাধিক জায়গায় ফ্লাডেড কন্ডিশন বা বন্যা হওয়ার পরিস্থিতি রয়েছে। যদি দেরি হয়, খরা জাতীয় প্রবণতা, মানে এগ্রিকালচারাল প্রোডাকশন কমতে পারে।
ড্রাউট জাতীয় পরিস্থিতি সিচুয়েশন তৈরি হতে পারে। এটা টেন্টেটিভ ডেট, ঠিক আছে, কিছু আগে পিছু হয়। যেমন আমরা যদি এবছরের কথা বলি, আমরা এবছর দেখেছি যে 4 তারিখ ঢুকেছে, অর্থাৎ 2024 সালের যদি আমরা কথা বলি, 2024 সালে আমরা দেখব যে 4 জুন ঢুকেছে, 3 দিন লেট হয়েছে, ঠিক আছে, কখনো কখনো আরও বেশি লেট হয়ে থাকে। ওকে, তাহলে এইখানে আমরা দেখছি যে 1 জুন ঢুকেছে। তাহলে এইখানে কে রয়েছে? ওয়েস্টার্ন ঘাট রয়েছে। দেখো কেরালায় যখন ঢুকেছে, কেরালায় তো ওয়েস্টার্ন ঘাট রয়েছে, মানে আনাইমুদিও কেরালায় রয়েছে। তো এই যে কেরালায় যখন ঢুকছে, কেরালায় তো বৃষ্টিপাত হচ্ছে, কেরালার অপোজিট সাইডে কে আছে? কেরালার অপোজিট সাইডে রয়েছে তামিলনাড়ু। তাহলে বৃষ্টিপাত হচ্ছে কেরালায়, কেরালার পিছনে কে আছে? তামিলনাড়ু। তাহলে কেরালার পিছনে তামিলনাড়ু কি হয়ে গেল? বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে বেশি বৃষ্টিপাত কে পাচ্ছে? কেরালা, হেভি রেনফল হচ্ছে। তার পিছনে তামিলনাড়ু কি? বৃষ্টির ছায় অঞ্চল হিসেবে বা রেন শ্যাডো জোন হিসেবে কম বৃষ্টিপাত হলো। কমটা কিন্তু কেরালার তুলনায় কম, অ্যাকচুয়াল কিন্তু খুব কম নয়, ঠিক আছে। তাহলে তামিলনাড়ুতে একবার বৃষ্টিপাত হয়ে গেল। এইবার এই বরাবর যখন আসছে আমাদের ওয়েস্টার্ন ঘাটে ধাক্কা খাচ্ছে, এই বরাবর দেখছি আমরা যখন আসছে ওয়েস্টার্ন ঘাটে ধাক্কা খাচ্ছে, ওয়েস্টার্ন ঘাটে বরাবর বৃষ্টিপাত হচ্ছে। ওয়েস্টার্ন ঘাটের কোন দিকটা? দেখো আমরা যদি বলি এইটা ভারতের দিক, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন ঘাটের এই সাইডটা পশ্চিম দিক, এই সাইডটা পূর্ব দিক। তাহলে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন দিকে মানে ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট, যে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি হচ্ছে। এই করতে করতে আমরা দেখছি কি? আমরা দেখছি এইটা হচ্ছে আমাদের কোস্টাল সিটি। এইটার সিটিটার নাম কি? এই সিটিটার নাম হচ্ছে মুম্বাই। মুম্বাইতে কবে বৃষ্টিপাত হচ্ছে? 9 জুন, ঠিক আছে। মুম্বাইতে কবে বৃষ্টিপাত হচ্ছে? মুম্বাইতে বৃষ্টিপাত হচ্ছে 9 জুন। তাহলে মুম্বাইতে 9 জুনে বৃষ্টিপাত হচ্ছে। কেরালায় ঢুকলো 1 জুন, মুম্বাইতে 9 জুনে বৃষ্টিপাত হচ্ছে। এইবার এই যে শাখাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আরব সাগরীয় সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সাউথ ওয়েস্ট মনসুন অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এ কী করছে? আস্তে আস্তে এই ঢাল বরাবর যখন আসছে বৃষ্টিপাত হওয়ার পর একটা শাখায় আমরা বাঁকতে বাঁকতে, কেন ডান দিকে বাঁকছে, বাঁকতে বাঁকতে এইটা হচ্ছে ভিন্দো, এটা হচ্ছে সাতপুরা। ভিন্দো সাতপুরা পর্বতের মাঝে বাধা পাচ্ছে, বেরোতে পারছে না। আর এইখানে ভিন্দো সাতপুরা পর্বতের মাঝে এই জায়গাটা রয়েছে মৈকাল পর্বত। যখন ও এই সাইডে এলো তখন ও এখানে বাধা পেতে যাওয়ার বেরোনোর সময় মৈকাল পর্বতে বাধা পেলো। তার মানে বিন্দু সাতপুরা মৈকাল এইখান থেকে যে অংশটা ঢুকছে ওকে বেরোতে দিচ্ছে না। তাহলে পুরো বৃষ্টিপাতটা কোথায় হচ্ছে? বিন্দু আর সাতপুরা পর্বতের মাঝে বেশিরভাগ বৃষ্টিপাতটা হচ্ছে। কোনটা? যেই শাখাটা এদিক দিয়ে বেঁকে ঢুকছে এরকমভাবে, ঠিক আছে। বিন্দুর পিছন দিকটা অর্থাৎ ওপরের দিকটা কি? আমাদের রেন শ্যাডো রিজন। সাতপুরার নিচের দিকটা কি? আমাদের রেন শ্যাডো রিজন বা বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে মাঝখানটায় বৃষ্টিপাত বেশি হচ্ছে। এই মাঝ বরাবর একটা নদী বয়ে চলেছে, আমরা জানি কম বেশি। এই মাঝ বরাবর যে নদীটা যাচ্ছে সেই নদীটার নাম কি? মাঝ বরাবর যে নদীটা যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে আমাদের নর্মদা। তাহলে পুরো বৃষ্টির জলটা কোথায় চলে যাচ্ছে? নর্মদায় চলে যাচ্ছে। নর্মদার লেন্থ কত? আমরা এই অঞ্চলে যদি বলি 1312 কিলোমিটার, যে অমরকণ্টক থেকে অরিজিন হয়ে আসছে। আর নর্মদায় এই সময় জলের ফ্লোটা, এই সময় বলতে যে ভারতে যখন জুন মাস অর্থাৎ বর্ষাকাল যখন স্টার্ট হয়ে গেছে, এই সময় ম্যাসিভ রেনফল নর্মদায়, ব্যাপক বৃষ্টিপাতের ফলে কী হচ্ছে? নর্মদায় ওয়াটার ফ্লো ব্যাপক হারে হচ্ছে, দ্যাট ইজ র্যাপিড ফ্লো হচ্ছে। তো এই জন্য এই সময় নর্মদায় জলের প্রবাহ অত্যধিক বেড়ে যায় বলে একে কী বলা হয়? চঞ্চল বা রেভা নদী। তাই কী বলা হচ্ছে? চঞ্চল বা রেভা নদী বলা হচ্ছে। ওকে, এইবার একটা শাখা কি আসছে? একটা শাখা এই অঞ্চলে আসছে, একটা শাখা এই অঞ্চলে আসছে। কোথায়? গুজরাটের গির পর্বত। গির পর্বতে যখন বাধা পেল, গির পর্বতে বাধা পাওয়ার পর, মানে আমরা যদি এখানটায় বুঝি যে এইখানটায় দেখছি আমরা কি গির পর্বতে বাধা পেল, যে গির পর্বত এখানে রয়েছে, এখানটায় বাধা পেল। বাধা পাওয়ার পর কি হচ্ছে? এই দিকে নিচের দিকটা প্রচুর বৃষ্টিপাত হলো, আর ওপরের দিকটা কি বৃষ্টির ছায়া অঞ্চল হয়ে গেল, পিছন দিকটা বৃষ্টির ছায়া অঞ্চল হয়ে গেল। তাহলে ওই দিকটা বৃষ্টিপাত কম হচ্ছে। গুজরাটের নিচের দিকে যেখানে বৃষ্টিপাতটা হচ্ছে এটা হচ্ছে কাথিয়াওয়াড় রিজিয়ন। কাথিয়াওয়াড় রিজিয়নে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর যদি আমরা ওপরের দিকটা বলি, ওপরের দিকটা হচ্ছে কচ্ছ রিজিয়ন বা কচ্ছ অঞ্চল। ওইখানে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হচ্ছে। স্যালাইন ডেজার্ট বলা হয়, লবণাক্ত মরুভূমি বলা হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা সেকশন আমরা দেখি, যদি এই সেকশনটা দেখো আরাবল্লীর প্যারালালে বেরিয়ে যাচ্ছে, আরাবল্লীর প্যারালালে ও ডান দিকে মাখবে, দেখো সব বায়ু ডান দিকে বেঁকে যাচ্ছে। এই সেকশনটা দেখো আরাবল্লীর প্যারালালে বেরিয়ে যাচ্ছে। এবার আরাবল্লীর প্যারালালে বলতে কী বোঝাচ্ছে? আরাবল্লীর পাশ বরাবর বেঁকে যাচ্ছে, মানে যদি এরকমভাবে থাকতো
তাহলে এরকমভাবে থাকলে কি, মানে সিনেমায় আমরা দেখেছি না যে নায়ক কি করছে, যে এরকমভাবে একটা লাঠি ধরছে, ঠিক আছে, লাঠি ধরে 4টে গুন্ডা আসছে, এরমভাবে ধরে ছিটকে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এবার 4জন গুন্ডা আসছে, ও তো এরমভাবে লাঠিটা ধরতে পারবে না, এরমভাবে খোঁচাতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, লাঠিটা এরমভাবে ধরছে, ছিটকে ফেলে। পজিশান ম্যাটার করছে এখানে। আজকে এই পজিশানটা যদি এই রকমভাবে না থেকে, এই পজিশানটা যদি আমরা যেটা দেখলাম, এই পজিশানটা যদি এই রকমভাবে না থেকে, এটা যদি এরকমভাবে থাকতো, মানে এর পজিশনটা এরকম ভার্টিক্যাল পারপেন্ডিকুলার না থেকে যদি এরকমভাবে থাকতো, তাহলে কি হতো, পিছন দিকটা অর্থাৎ পাঞ্জাবের হরিয়ানার দিকটা মরুভূমিতে কনভার্ট হয়ে যেত। আজকে আরাবল্লীর অবস্থা এরকম বলে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে, রাজস্থানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। কেন? আরাবল্লী খুব একটা উঁচু নয়, কিন্তু খুব একটা উঁচু নয়, গড় এলিভেশনে 800 থেকে 1000 মিটার। কিন্তু আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ যেটা উঁচু, যেটা আমরা বলি গুরু শিখর, মাউন্ট আবুতে লোকেটেড, 1722 মিটার উঁচু ওটা, ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ হাইট কিন্তু কম। তাহলে এইখান থেকে কি হচ্ছে, এইখান থেকে যখন যাচ্ছে এই রিজিয়ানে আরাবল্লীর প্যারালাল চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এবং এই জায়গাটা হচ্ছে দিল্লির রাইসিনা হিল, রাইসিনা হিলের ওপর দিয়ে চলে যাচ্ছে, রাইসিনা হিলের ওপর দিয়ে চলে যাচ্ছে। ওপর দিয়ে কোথায় যাচ্ছে, এই শিবালিক পর্বতে গিয়ে বাধা পাচ্ছে, যে এস লেখা আছে শিবালিক, এখানেও বাধা পাচ্ছে, মানে এটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে কি উত্তরাখণ্ডে গিয়ে বাধা পাচ্ছে। তাহলে উত্তরাখণ্ডে যখনই ঢুকছে দেখছে বড় বড় পাহাড় পর্বত, ঢুকেই কি দেখছে, উত্তরাখণ্ডে ঢোকার পরে দেখছে বড় বড় পাহাড় পর্বত। মানে তুমি ধরো খালি মাঠে দৌড়াচ্ছ, হঠাৎ মাটির তলা থেকে পাঁচিল উঠে গেলো, হুড়মুড় করে তার উপর গিয়ে পড়লো, ঠিক সিমিলার এখানে সেম জিনিস। তাহলে কি হচ্ছে, উত্তরাখণ্ডে গিয়ে বাধা পাচ্ছে, উত্তরাখণ্ডে যখনই বাধা পাচ্ছে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কোথায়? উত্তরাখণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যেটা আমরা বুঝলাম। ওকে, এইবার বায়ুটা বৃষ্টিপাত হওয়ার ফলে, বায়ু যখন যাচ্ছে, বায়ুর মেন শক্তিটা কি, বায়ুর মেন এনার্জিটা কি, এনার্জিটা হচ্ছে তার হিউমিডিটি, যেটাকে আমরা রেনফল বা H2O বলছি, ঠিক আছে, যে জল আমরা বলে থাকছি। তো ও বায়ুর শক্তি, ও যখন উত্তরাখণ্ডে বৃষ্টিপাত ফেলে দিল, তাহলে উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হলো। এই উত্তরাখণ্ডের ব্যাপক বৃষ্টিপাতকে আমরা কি বলে থাকি, হড়কা বান বা ফ্লাশ ফ্লাড বলে থাকি। হড়কা বান, অনেকে এটাকে ক্লাউড বাস্ট বলে, ফ্লাশ ফ্লাড বা ক্লাউড বাস্ট, দ্যাট ইজ মেঘ ফাটা বৃষ্টিপাত। তাহলে মেঘ ফাটা বৃষ্টিপাত আমরা বলে থাকি। ওকে, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। ফেরার সময় কি হবে, ফিরবে যখন আমরা ওটা আলাদা পার্টে আলোচনা করবো, আজকে নয়। তাহলে ফেরাটা হচ্ছে রিট্রিটিং মনসুন, ও যখন ব্যাক করছে, রিট্রিট করছে, ঠিক আছে, তো এই জায়গাটা আমরা বুঝবো। তো এই যে ঘটনাটা ঘটছে, এইটা জুলাইয়ের মধ্যে মোটামুটি মিটে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ভারতের পুরো অঞ্চলের মধ্যে বৃষ্টিপাত জুলাইয়ের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এতক্ষণে অ্যারাবিয়ান সিয়ার সেকশনটা পড়ছিলাম, এ আর যেতে পারছে না কিন্তু। ওকে, এবার এই দিকের পার্টটা, বে অফ বেঙ্গলের পার্টটা আমরা পড়বো। বে অফ বেঙ্গলের পার্টটা যদি বলি আমরা, দেখো এইখান থেকে আসছে, এইখান থেকে এসে এই যে শাখাগুলো আসছে, ডান দিকে বাঁক নিচ্ছে, ডান দিকে বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে সোজা এসে হিট করছে কোথায়, মাঝখানেরটা। মাঝখানেরটা বলতে আমরা দেখেছি যে এটা হচ্ছে গারো, এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে জয়ন্তিয়া। মেঘালয়তে গারো, খাসি, জয়ন্তিয়াতে মাঝখানেরটা খাসি। খাসি পাহাড়ের মধ্যে এই অংশটা হচ্ছে চেরাপুঞ্জি, আর আরও রাইট সাইডে হচ্ছে দ্যাট ইজ আমার এই অংশটা হচ্ছে চেরাপুঞ্জি, আর আরও ডান দিকে যে ছোট্ট গোলটা করেছি ওটা হচ্ছে মৌসিনরাম। তাহলে চেরাপুঞ্জি আর মৌসিনরাম, আমরা জানি ভারত তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি বা মৌসিনরাম, ওখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু দেখো এইখান থেকে যে বায়ুটা আসছে, এইখানে তো বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে, এই ঢাল বরাবর ব্যাক করে বেরিয়ে যাচ্ছে। মানে যখন আসছে পাহাড়ের ঢালে লেগে এরমভাবে ঘুরে যাচ্ছে, পাহাড়ের ঢালে এরমভাবে লেগে ঘুরে যাচ্ছে, ঠিক সিমিলার এরমভাবে আসছে, পাহাড়ের ঢালে এরমভাবে লাগছে, লেগে কিন্তু ঘুরে যাচ্ছে। ওকে, তাহলে এখানেও কি হচ্ছে, এই বায়ুটা আসছে, এসে এখানে পাহাড়ের ঢাল বরাবর লেগে, পাহাড়ের ঢাল বরাবর লেগে, দ্যাট ইজ গারো পাহাড়ের ঢাল বরাবর লেগে এরমভাবে ঘুরে যাচ্ছে। এই অঞ্চলের মাঝে গারো, খাসি, জয়ন্তিয়ার মাঝে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। আর এই দিকের অংশটা এরমভাবে ঠিক সিমিলার, একটা অংশ কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে, মায়ানমারের দিকে চলে যাচ্ছে একটা অংশ, তো মায়ানমারেও বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের আলোচনার পার্ট নয়। তো এইখান থেকে আমাদের কি দেখছি, বৃষ্টিপাতটা ঘুরে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, বিহারের আর নেপাল বর্ডারে, এইটা হচ্ছে রামগড় হিল, রামগড় হিলের তলা দিয়ে যাচ্ছে, সামান্য পরিমাণ বৃষ্টিপাত, সামান্য, বাধা পাচ্ছে না, সামান্য পরিমাণ বৃষ্টিপাত। এই যেতে 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 এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, এখনও বাধা পাইনি, তাহলে এখানে গিয়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার এই দিকের যে শাখাটা, অর্থাৎ এটা তো বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, সাউথ ওয়েস্ট মনসুন বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, এই দিকের যে শাখাটা সাউথ ওয়েস্ট মনসুন অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এই দিকের যে শাখাটা, তখন ও বৃষ্টিপাত ঘটিয়ে ও আস্তে আস্তে ফিরছে, ব্যাক করছে। যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন যায়, তখন তার গতিবেগ কত থাকে,
জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন যায় তার গতিবেগ থাকে ধরে রাখো মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ, ঠিক আছে, গতিবেগ, নর্মাল গতিবেগ। যখন ফিরছে গতিবেগ অনেকটাই কমে যায়, 7 থেকে 8 কিলোমিটার মতো নেমে আসে, কেন গতিবেগ শক্তিটা থাকে না। তাহলে ও যখন ফিরছে আস্তে ফিরছে, কিন্তু এই যখন যাচ্ছে এর মধ্যে জলীয় বাষ্প আছে, গতিবেগও আছে, স্পিডে যাচ্ছে। যখন ফিরছে অর্থাৎ এই সাইড থেকে যখন উত্তরাখণ্ড থেকে যখন এই বায়ুটা ফিরছে, যখন এটা গিয়ে ফিরছে তখন এদিক থেকে আসছে, একে নিয়ে কি ওপরের দিকে উঠে যাচ্ছে, একে নিয়ে মানে এ আসছে একটা রোগা পাতলা ছেলে, একে নিয়ে ওপরের দিকে ঘুরে চলে গেল, চল ওদিকে চল, ঠিক আছে, ঠিক এই রকম ফরম্যাটই, কেন এর এনার্জিটা বেশি। এবার পুরো সেকশনটাকে নিয়ে কি হচ্ছে, একে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর ওপরেই আমাদের কোন রাজ্য রয়েছে উত্তরাখণ্ডের ওপরে, হিমাচল প্রদেশ। তাহলে এখান থেকে হিমাচল প্রদেশে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই যে হিমাচল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে, হিমাচল প্রদেশেও আমরা জানি ধওলাধর রেঞ্জ আছে, প্রচুর বড় বড় পর্বতমালা। হিমাচল প্রদেশেও একই কন্ডিশন হচ্ছে, ফ্লাশ ফ্লাড বা হলকাবান। আমরা প্রত্যেক বছর শুনি যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ মেঘ ফাটা বৃষ্টিপাত, হলকাবান, ক্লাউড বাস্ট, এগুলো আমরা প্রায় শুনে থাকি, ঠিক আছে। তো সেই ফরম্যাটটা এখানে হচ্ছে, সেম জিনিস উত্তরাখণ্ডে। এইবার আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে মধ্যপ্রদেশ বিন্দু সাতপুরের মাঝখানে বৃষ্টিপাত হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা দেখিনি, এই মাঝের অঞ্চলগুলো আমরা দেখিনি। কিন্তু এইগুলো বৃষ্টিপাত কখন হবে, অল্প বিস্তর পরিমাণ, দুটো জিনিসের মাধ্যমে বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে এন্ট্রি ভিউ, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঢুকছে। এবার যখন বেরোবে অর্থাৎ রিট্রিট করবে, যখন ব্যাক করবে, তখন বাকি অঞ্চলগুলো অল্প বিস্তর বৃষ্টিপাত দেবে, যেটা আমরা পার্ট 2 এর ক্লাসে দেখব। আর এই সাইড থেকে যেটা আসবে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীরে ওখানে যে বৃষ্টিপাতগুলো হয় ওটা কিন্তু মৌসুমি বায়ুর ফলে হয় না, ওটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয়ে থাকে। সেটা আমরা আলাদা পার্ট পড়বো, বুঝতে পারলে? তাহলে এই পার্টে পড়লে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ঠিক সিমিলার আমরা দেখলাম কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আলোচনার পার্ট, ওকে। তো আই হোপ এতটা অবধি প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের এতটা অবধি মাথায় ঢুকেছে যে ক্লাউড বাস সিচুয়েশন কোথায় হচ্ছে, এই দুটো জায়গার মধ্যে। আর ইন্ডিয়াতে ওভারঅল বৃষ্টিপাতটা পুরো বৃষ্টিপাতটা ইন্ডিয়াতে কমপ্লিট হয়ে যাচ্ছে কবে, কমপ্লিট মানে কি সারা ভারতে বৃষ্টিপাত হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, জুলাইয়ের মধ্যে পুরো ইন্ডিয়া বৃষ্টিপাত কভার করে ফেলেছে, সেটা হচ্ছে জুলাই মাস, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা মাথায় রাখবে। কেন আমরা জানি কি, আমরা জানি যে জুন থেকে আমাদের বর্ষাকাল শুরু, আমাদের প্রায় অক্টোবর অবধি চলে, ঠিক আছে। নভেম্বরে বৃষ্টিপাতের হালকা সামান্য রেস থাকে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে উইন্টার, মার্চ থেকে আমরা বলি মে অবধি সামার, মের পর হচ্ছে জুন, জুন থেকে আমরা যদি বলি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই টাইমটা হচ্ছে বর্ষাকাল, অক্টোবর, নভেম্বর হচ্ছে রিট্রিটিং মনসুন অর্থাৎ প্রত্যাবর্তনকালীন মৌসুমি বায়ু। এবার মৌসুমি বায়ু ফিরবে। তাহলে পরবর্তী ক্লাসে পার্ট 2-তে আমরা কি আলোচনা করব, মৌসুমে ব্যাক করা, যখন রিটার্ন করবে কোথায় কোথায় বৃষ্টিপাত দিচ্ছে, বাকি কোথায় কি বৃষ্টিপাতের ব্যালেন্স করছে সেটা আমরা দেখব। তো আই হোপ প্রত্যেকের ক্লিয়ার, ওকে। চলো, থ্যাংক ইউ। পার্ট 1-এর পার্ট আমাদের কমপ্লিট, আমরা নেক্সট দিনকে পার্ট 2 এর পার্ট আলোচনা করব, ওকে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।